নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 116 নম্বর এপিসোডে আমি অরূপব্রত নাইট আপনাদের স্বাগত জানাই। আমাদের একটা আপনারা জানেন যে একটা সিস্টেমে কুইজ হয়, যেটা হচ্ছে দ্বিপাক্ষিক কুইজ। সেটার মানেটা হচ্ছে যে দুজন প্রতিযোগী থাকে, তারা পাশাপাশি বসে প্রতিযোগিতাটা হয় এবং তার বেশিরভাগটাই হয় আমাদের বিভিন্ন মফস্বল শহরের যে বিভিন্ন গঙ্গার ঘাটগুলো আছে সেখানে। একমাত্র শুরুর যে এপিসোডটা, যেটা দিয়ে আমরা এই দ্বিপাক্ষিক কুইজ শুরু করেছিলাম, সেই কুইজটা হয়েছিল ইনডোর শ্যুট, দ্বিপাক্ষিক কুইজের একমাত্র। তারপরে আজকে এই 116 নম্বর এপিসোডটাও যে দ্বিপাক্ষিক কুইজ হচ্ছে, সেটাও ইনডোর শ্যুট। এটার কারণটা হচ্ছে আজকে যারা প্রতিযোগিনী তাদের সাথে, তারা আমার সাথে যোগাযোগ করেছিল ধরুন গত নভেম্বর মাসে, যখন আমি আমেরিকা ছিলাম। তখন সেই সময় থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, বিভিন্ন কুইজ কন্টেস্টে যোগদান, ব্যক্তিগত ব্যস্ততা, সব কিছুর জন্য এই অনুষ্ঠানটা কিছুতেই করা যাচ্ছিল না। তবে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো আমি যাদের বাড়িতে আমি আজকে এসছি, উত্তরপাড়ার যুধাজিতের আমন্ত্রণটা এতটাই আন্তরিক ছিল এবং যুধাজিৎ এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার ব্যাপারে এতটাই সিরিয়াস ছিল যে আমার মনে হয়েছে যেন তেন প্রকারেণ অনুষ্ঠানটা চটজলদি করে ফেলা দরকার। যার জন্য আমরা এই দ্বিপাক্ষিক কুইজটা দীর্ঘদিন বাদে একটা ইনডোর শ্যুট করছি আমাদের যুধাজিৎদের বাড়িতে। তো আমার ডান দিকে রয়েছে উত্তরপাড়ার যুধাজিৎ দে, আর আমার বাঁ দিকে রয়েছে বালির চন্দ্রিমা সুর, যুধাজিৎ দে। এদের নিয়ে আজকের যে এই যে কুইজের অনুষ্ঠানটা, সেটা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক ধরনের সমস্যা থাকে, প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে। কিন্তু অনেকেই যেমন তাতে কাহিল হয়ে পড়ে যান, কিন্তু এমনও ব্যতিক্রমী মানুষরা আছেন যারা এই ধরনের সমস্যাগুলোতে কোনো রকম সমস্যাগুলোকে মানে মাথায় না চাপিয়ে সেই সমস্যাগুলোকে কাটিয়ে দিয়ে তারা জীবনের আরও অনেকগুলো ভালো ভালো জিনিসের স্বাদ নিতে চান। তো এখানে চন্দ্রিমা, এখানে যুধাজিৎ, দুজনেরই একটু হালকা করে দৃষ্টিশক্তি জনিত সমস্যা আছে, কিন্তু এদের কাছে সেটা কোনো ব্যাপার না। আমি যুধাজিৎকে দেখেছি ওপেন কুইজে চলে গেছে, চন্দ্রিমাও এইসব ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্টেড। সুতরাং ওই যে রবি ঠাকুরের কথা আছে না, যে পারে সে আপনি পারে সে ফুল ফোটাতে। সুতরাং ওরা এই ধরনের সমস্যাগুলোকে খুব একটা গুরুত্ব না দিয়েও বিভিন্ন দূর দূরান্তে চলে যায় এবং এই যে অনুষ্ঠানটায় বসার জন্য এতটা আন্তরিক প্রচেষ্টা, ওদের দুজনকে আমার ব্যক্তিগতভাবে আলাদা একটা ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের 116 নম্বর এপিসোডটা শুরু করব। তার আগে একটু দুজনের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা। আমার বাঁদিকে বসে আছে চন্দ্রিমা সুর। চন্দ্রিমা, তুমি আমাকে একটু বলো যে এই যে আমি দীর্ঘদিন যাবত যুধাজিতের মুখে শুনেছি তুমি কুইজের ব্যাপারে বেশ আগ্রহী, বা কো পার্টনারশিপ করা হয় একটা, তো এই উৎসাহটা কিভাবে এলো? নমস্কার, আমি বালি থেকে চন্দ্রিমা সুর। আসলে আমি ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম, স্কুলে আমাদের বিভিন্ন রকম কুইজ হতো, তো তখন থেকেই আমার ইন্টারেস্টটা আসে। আমি স্কুলের বিভিন্ন কুইজে পার্টিসিপেট করতাম, স্কুল থেকে যে ইন্টার স্কুল কুইজগুলো নিয়ে যাওয়া হতো সেখানে পার্টিসিপেট করতাম। তো এইভাবেই আস্তে আস্তে ইন্টারেস্টটা গ্রো করে। আর বর্তমানে যেহেতু আমি কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছি, তো ওখানে যেহেতু সমস্ত বিষয়ে পড়াশোনা করতে হয়, তো সেটা আমাকে কুইজটাকে মানে ভালোবাসতে বা কুইজের প্রতি এনহান্স করতে আরও মানে এগিয়ে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা শুরুটা কবে থেকে? ধরো এই শুরুটা, এটা কি স্কুল থেকে? একদম স্কুল টাইম থেকে। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি ফার্স্ট স্কুলে হয়ে কুইজ কম্পিটিশনে নাম দিই। আমাদের স্কুলে হতো টিচার্স ডেতে। আচ্ছা, তারপর আস্তে আস্তে মানে 10 লেভেলে, 12 লেভেলে, কলেজ লেভেলে সমস্ত জায়গায় আমি কুইজের মানে স্কুলের মাধ্যমে গেছি আর কি। দারুণ ব্যাপার। আর আমার ডান দিকে রয়েছে আমার অত্যন্ত প্রিয়, দীর্ঘদিন ওর সাথে যোগাযোগ থাকে বিভিন্ন বিষয়ে, কুইজের ব্যাপারে ভীষণ উৎসাহী যুধাজিৎ। একটু বলো কুইজের আগ্রহটা কিভাবে এলো? আচ্ছা, নমস্কার, আমি যুধাজিৎ দে। কুইজের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। চন্দ্রিমা যেরকম বললো সেরকম আমিও 2010 সালে প্রথম আমি কুইজে বসেছিলাম।
তখন একটা জায়গায় আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে একটা কুইজ কম্পিটিশন হয়েছিল। সেখানে আমি প্রথম কুইজে বসেছিলাম। তারপর আমার খুব ভালো লাগলো, মনে হলো যে এই জিনিসটা এমনই যে এখান থেকে অনেক কিছু জানা যায়। তারপরে আস্তে আস্তে আমি সময় না হলে মাঝে মাঝে আমি কুইজ করি। তারপর গত বছর আমি স্যারের সাথে যোগাযোগ করেছিলাম। তো আজকে এই এপিসোডটা হচ্ছে, আমার খুবই আনন্দ হচ্ছে। আচ্ছা, যুধাজিৎ এবং চন্দ্রিমাকে ধন্যবাদ। আর দুজনকেই আমার বলা রইল, আমার তরফে কুইজিক্যাল যদি কোনো সাহায্য লাগে, চন্দ্রিমাকেও বলছি, যুধাজিৎকেও বলছি, যুধাজিতের সাথে তো ফোনে যোগাযোগ আছে, কুইজিক্যাল যদি কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় উইদাউট হেজিটেশন আমার সাথে যোগাযোগ করবে যদি কুইজিক্যাল কোনো সাহায্য লাগে, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আমরা ওদের দুজনকে পছন্দের কিছু বিষয় বলতে বলেছিলাম। তো সেখানে আমি দেখছি চন্দ্রিমা সুর বেঁচেছে ওয়ান অ্যান্ড অনলি ফেলুদা, প্রদোষচন্দ্র মিত্র, তারপরে আছে ব্যোমকেশ বক্সী, আর ভারতের সম্ভবত সব থেকে সাহসী লোকটা সুভাষচন্দ্র বসু, আর বিভিন্ন শহরের ডাকনাম। এগুলো হচ্ছে চন্দ্রিমার পছন্দের বিষয়। আর যুধাজিদের পছন্দের বিষয় হচ্ছে আমাদের রক্ত সবুজ মেরুন, মোহনবাগান ক্লাব। যুধাজিৎ মোহনবাগানের ডাইহার্ট সাপোর্টার। তারপরে আছে সেই যথারীতি প্রদোষচন্দ্র মিত্র ফেলুদা, সচিন টেন্ডুলকর। আরেকটা যেটা আমার প্রচন্ড অবাক করেছে, যুধাজিৎ বেঁচেছে পুরনো দিনের বাংলা গান। এই বিষয়টাতে আমি যে কি খুশি হয়েছি, মানে এত অল্প বয়সের একটা ছেলে, সে পছন্দের সাবজেক্ট বেঁচেছে পুরনো দিনের বাংলা গান। আমি এটা ভীষণ খুশি হয়েছি। মানে আমি যখন প্রথম পাঠাচ্ছিল এটা, তো আমি একটু চমকেই গিয়েছিলাম। দু চারটে অল্প বয়সী ছেলে যে নেই এরকম তা না, কিন্তু সংখ্যাটা খুব কম যারা পুরোনো দিনের গানগুলোকে একটু শোনে, ইভিন পছন্দের বিষয়ের মধ্যে রাখে। তো চন্দ্রিমা, 7টা করে প্রশ্ন থাকবে। 7টা প্রশ্নের একটা তুমি, একটা যুধাজিৎ। তুমি না পারলে সেটা চলে যাবে যুধাজিতের কাছে, যুধাজিৎকে করবো, যুধাজিৎ না পারলে চলে আসবে তোমার কাছে। প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 10। সবই 10, সবই 10, সবই 10, সব। কারণ প্রশ্ন তো একই মাপের না, একই মাপের, ও পারেন ও পারে, একই 10, ওটাকে আটখানা করার কোনো মানে হয় না। আচ্ছা, প্রথম শুরু করছি চন্দ্রিমাকে দিয়ে। চন্দ্রিমা, ফেলুদা ভারতের বাইরে 3টে জায়গায় তার তদন্তের কাজ চালিয়েছে, ভারতের বাইরে, দেশে নয়। জায়গাগুলো হলো হংকং, লন্ডন আর কাঠমান্ডু, ঠিক আছে? তাহলে বলতে হবে কোন 3টে বইতে এই কাহিনীগুলো আছে। হ্যাঁ, গল্পের নামগুলো, মানে 3টে যে বিদেশে, হংকং, লন্ডন, কাঠমান্ডু, আমি মূল বইটার বা অ্যাডভেঞ্চারটার নাম চাইছি যেখানে ফেলুদা অ্যাডভেঞ্চার করেছেন, সে বই 3টের নামটা জানতে চাইছি। আচ্ছা, লন্ডনে যেটা হয়েছে সেটা হচ্ছে লন্ডনে ফেলুদা। আচ্ছা, কাঠমান্ডু মানে নেপালে যেটা হয়েছে সেটা হচ্ছে যতকাণ্ড কাঠমান্ডুতে। আচ্ছা, আর যেটা হংকং এ মানে ফেলুদা গিয়ে পৌঁছেছিলেন তদন্তের খাতিরে, সেটা হচ্ছে টিনটোরেট্টো যিশু। শুরুর প্রশ্নটা হিট দ্য জ্যাকপট। +10 চন্দ্রিমা, +10 চন্দ্রিমা। ফেলুদার মানে পরম ভক্ত বোঝাই যাচ্ছে, 3টে বইয়ের নাম একদম সঠিক বলে দিয়েছে। পরের প্রশ্নটা চলে আসছে মোহনবাগান প্রেমী যুধাজিতের কাছে। যুধাজিৎ, 1911 সালে IFA শিল্ড জয়ী যে মোহনবাগান দলটা, যারা ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিল, হ্যাঁ, যেটা গর্বের মুহূর্ত ভারতীয় ফুটবলের কাছে। তো আমার প্রশ্ন হচ্ছে, তাদের সেই যে 11 জন ফার্স্ট 11, তার একজন ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা, কি নাম তার? মনমোহন মুখার্জি। আরে বাপ রে বাপ, বাহ, হ্যাঁ, একদম ঠিক, মনমোহন মুখার্জি সেই অমর একাদশের একজন ছিলেন, যিনি আমরা যে উত্তরপাড়াটায় শুট করছি এই উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন মনমোহন মুখার্জি। যুধাজিৎ +10। দু নম্বর প্রশ্ন চন্দ্রিমা, আজাদ হিন্দ বাহিনী, তোমার সুভাষচন্দ্র বসু তোমার পছন্দের সাবজেক্ট ছিল। আজাদ হিন্দ বাহিনী যখন সরকার গঠন করে, তারা গভর্নমেন্ট করেছিল তুমি জানো, তাদের নোট ছাপিয়েছিল। তারা একটা, যেহেতু যে কোনো গভর্নমেন্ট থাকলে তার তো একটা নোট থাকবে এক্সচেঞ্জ করার জন্য, তারা একটা নোট ছাপিয়েছিল। তো এই যে নোটের একদিকে তো নেতাজির ছবি থাকতো, অন্যদিকে কিসের ছবি থাকতো?
বোঝা গেল প্রশ্নটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। নোটটার দুটো দিকে দুটো ছবি থাকে জুদাজির, হ্যাঁ। তো নোটের একদিকে নেতাজির ছবি ছিল, অন্যদিকে কিসের ছবি ছিল? এটা আমি শিওর না, তবে মনে হচ্ছে বাঘের ছবি থাকতে পারে, আমি ঠিক শিওর না। নট শিওর, বাঘের ছবি বলছো? হ্যাঁ। আচ্ছা, জুদাজিৎ কি বলছে দেখি। এটা কি ভারতের কোনো পতাকা বা কিছু এরকম? ভারতের পতাকা? আচ্ছা, না, দুজনেরই এটা হয়নি। এটা হচ্ছে উল্টো দিকটা পুরো সাদা ছিল। জেনারেলি এরকম থাকে না, দুটো নোটের দুদিকে দুটো কিছু থাকে জেনারেলি, কিন্তু আজাদিন ফৌজের যে নেতাজির ছবিওয়ালা যে নোটটা, তার একদিকে নেতাজির ছবি, অন্য দিকটা একদম পুরো সাদা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এটাতে কেউ নম্বর পায়নি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে জুদাজিতের জন্য। 2 নম্বর প্রশ্ন, জুদাজিৎ, তোমার প্রিয় সচিন টেন্ডুলকর, তোমার না লক্ষ লক্ষ ভারতবাসীর প্রিয় সচিন টেন্ডুলকর। সচিন টেন্ডুলকর তার চন্দ্রিমা ওর প্রশ্নগুলো শুনবে, ও না হলে তোমার কাছে পাস হবে। সচিন টেন্ডুলকর তার প্রথম টেস্ট খেলেছিলেন 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ। ঠিক আছে, 2013 সালে শেষ টেস্ট খেলেছিলেন কোন দেশের বিরুদ্ধে? শেষ টেস্ট হ্যাঁ হ্যাঁ, বলো। ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ +10, ওয়েস্ট ইন্ডিজ +10 জুদাজিৎ। চন্দ্রিমার 3 নম্বর প্রশ্ন। চন্দ্রিমা, যেহেতু চাকরির পরীক্ষা দিচ্ছ, জেনারেল নলেজ সংক্রান্ত একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, যিনি 15ই আগস্ট 1947 থেকে 14ই জানুয়ারি 1948 পর্যন্ত মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন? মানে ধরো হচ্ছে 15 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওদিকে 5 মাস, 6 মাস, মানে 6 মাসের জন্য মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। কি নাম তার? সিদ্ধার্থ শঙ্কর রায়, শিওর না। চন্দ্রিমা বলছে সিদ্ধার্থ শঙ্কর রায়। আর দেখি জুদাজিৎ কি বলে। প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, উনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। এই একই নামে আরেকজন মুখ্যমন্ত্রী আছে, প্রফুল্লচন্দ্র সেন, একই নামে, উনি আরেকটু পরে। আর তুমি যে যার নাম বলছো, উনি 1972 সালে হয়েছিলেন, ইন্দিরা গান্ধী আমলে। একদম ঠিক, উনি আরেকটু পরে, একদম শুরুটা বিধানচন্দ্র রায়। একদম একদম। তোমার নম্বর মনে থাকবে মোটামুটি, নাকি আমি অবশ্য তুমি বের করে রাখছি? মোটামুটি রাখুন। হ্যাঁ, আমি রাখছি। আচ্ছা, এবার হচ্ছে জুদাজিতের 3 নম্বর প্রশ্ন। জুদাজিৎ, তুমি জানো প্রত্যেকটা দেশের কান্ট্রি ফ্লাওয়ার থাকে, মানে এই দেশের ফুল। হ্যাঁ হ্যাঁ, আবার তেমনি শুধু দেশের ফুল না, আমাদের যে রাজ্যগুলো আছে, 28টা রাজ্য, তাদেরও রাজ্য ফুল আছে। প্রত্যেক রাজ্যের একটা গাছ আছে, ফুল আছে। তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটা? পশ্চিমবঙ্গ রাজ্যের স্টেট ফ্লাওয়ার যেটা, সেটার নামটা কি? কোন ফুল হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুল? আচ্ছা বলো। গোলাপ। গোলাপ বলছে জুদাজিৎ, বলছে গোলাপ। চন্দ্রিমা কি বলছে? শিউলি। শিউলি ফুল। ওয়েল ডান চন্দ্রিমা, শিউলি ফুল। শরতের সকালে যে টুপটাপ করে পড়ে থাকে গাছের নিচে, শিউলি ফুল, যেটাকে আমরা বলি নাইট ফ্লাওয়ারিং জেসমিন। শিউলি ফুলটা হচ্ছে আমাদের রাজ্যের স্টেট ফ্লাওয়ার, রাজ্য ফুল। তাহলে উভয়ের 3টে করে প্রশ্ন হয়েছে। সেখানে আমি দেখতে পাচ্ছি চন্দ্রিমার মনে হয় 20 আর জুদাজিতের 30। চন্দ্রিমা, তুমি একটু তোমার নাম্বারটা যদি মনে থাকে তো রাখতে পারো। আচ্ছা, আচ্ছা, চন্দ্রিমা একটা বিষয় বেঁচেছিল, শহরের ডাকনাম। তো একটা শহরের ডাকনাম বলতে হবে সিটি অফ লাইটস আর সিটি অফ লাভ, মানে আলোর শহর আর ভালোবাসার শহর। আমি বলে দিচ্ছি, এটা ভারতে নয়, ভারতের বাইরে। ঠিক আছে, ভারতের বাইরে পৃথিবীর কোন শহরকে বলা হয় সিটি অফ লাইটস আর সিটি অফ লাভ? সিটি অফ লাভটা আমি শিওর, ওটা ফ্রান্সের প্যারিস। আর সিটি অফ লাইটসটা মোস্ট প্রবাবলি নিউ ইয়র্ক, আমি ঠিক শিওর না, এটা বলতে পারবো না।
না না, দুটো শহরে তুমি আরেকবার বলো, কোন শহরটা বললে এইমাত্র? সিটি অফ লাভ হচ্ছে যেটা হবে সেটা একটা শহরেরই হবে, দুটো যে নাম আর কি, আচ্ছা আচ্ছা, সেটা ওই একটা শহরেরই হবে। সিটি অফ লাভ বলা হয় প্যারিসকে, ফ্রান্সের প্যারিস। একদম ঠিক, সিটি অফ লাভ আর সিটি অফ লাইটস একই শহরের শিরোপা, যেটা হচ্ছে ফ্রান্সের প্যারিস। ফ্রান্সের প্যারিস +10 চন্দ্রিমা। পুরোনো দিনের বাংলা গান বেঁচেছে যুদাজি। হ্যাঁ এই আমি প্রচন্ড ভালো লাগে, আমার এখানে একটা কাজ করেছি। তো আমি একটা বিখ্যাত বাংলা গানের হ্যাঁ মাঝখানটা একটু গাইবো, ঠিক আছে? আচ্ছা তোমাকে কোনো আইডেন্টিফিকেশন করতে হবে না, যে গানের প্রথম লাইনটা আমি পরে বলে দেবো, তুমি শুধু শিল্পীটার নাম বল। আচ্ছা আর যে শিল্পী এই গানটা গেয়েছেন তিনি, তার সম্বন্ধে মানে কি বলবো, মানে কোনো প্রশংসাই মনে হয় দিয়ে তাকে বাধা যায় না, এমন একজন স্বর্ণ কণ্ঠ বলা হয় যাকে, গোল্ডেন ভয়েস। আচ্ছা কোনো প্রশংসাই দিয়ে আমরা তাকে বেঁধে রাখতে পারবো না। তো গানের 4টে লাইন এরকম: নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। আরেকবার গাইছি গানটা: নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। শিল্পীকে হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, স্বর্ণকণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়, যার সম্পর্কে সলিল চৌধুরী একসময় বলেছিলেন ভগবান যদি গান গাইতেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেই গাইতেন। হ্যাঁ, আচ্ছা এই চন্দ্রিমাকে এই উত্তরটা জানতে? আরে বাবা, চন্দ্রিমা বলে দাও গানের প্রথম লাইন আরেকবার। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। ও দুই তরুণ তুর্কি এত বাংলা গানের উপর আমার এত ভালো লাগছে, প্রথম লাইনটা বলে দিল চন্দ্রিমা। তো +10 যুধাজিৎ। দুজনেরই 4টে করে প্রশ্ন হয়ে গেছে, আর 3টে প্রশ্ন বাকি। আপনাদের বলি, আমাদের চ্যানেলের এই অরূপতমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে 8777253959। এই নম্বরে আপনারা আপনাদের কনস্ট্রাকটিভ ভিউজটা বলতে পারবেন, জানাতে পারবেন যে কি অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদের মতামত। আপনারা আপনাদের পছন্দের মানুষদের কাছে, বিশেষ করে একটু জুনিয়রদের কাছে প্রোগ্রামগুলো শেয়ার করবেন। চন্দ্রিমা যুধাজিদের প্রোগ্রামটা তো অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, মানে এটা বোঝানোর জন্য যে প্রতিবন্ধকতাটা কোনো ব্যাপার না, মানসিক ইচ্ছা শক্তি থাকলে অনেক 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 কিছু করা যায়। আর আপনারা আপনাদের জুনিয়রদের জন্য পারলে এটা সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন রকম মতামত জানাতে পারেন। আর আমার দুই জুনিয়র বন্ধু, একজন হচ্ছে রণদীপ দাস দমদম, আরেকজন বিশ্বজ্যোতি ভট্টাচার্য বাটানগর। এরা দুজন এই অনুষ্ঠানটার সাথে নিয়মিত একদম সমস্ত রকম ভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। ওরাও এই যে দ্বিপাক্ষিক কুইজগুলোতে বসতে চাইছে। শ্যাময় বন্দ্যোপাধ্যায় আছে চুচুড়ার একটা ইয়ং ছেলে, গতকালকের কুইজেই দেখা হলো। তো এরা নিয়মিতভাবে বসতে চাইছে। তো আরেক কিছুদিন বাদেই বাইরের প্রাকৃতিক আবহাওয়াটা একটু ঠিকঠাক হলে আমরা আবার আউটডোর দ্বিপাক্ষিক কুইজে চলে যাব। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন চন্দ্রিমার জন্য। চন্দ্রিমা ব্যোমকেশ বক্সী বেঁচেছিল, তো ব্যোমকেশ বক্সীকে নিয়ে প্রশ্ন। সত্যজিৎ রায় ব্যোমকেশকে নিয়ে 1967 সালে চিড়িয়াখানা সিনেমাটা করেছিলেন। ব্যোমকেশ হয়েছিলেন এক এবং অদ্বিতীয় উত্তম কুমার। তো উত্তম কুমারের যে সহকারী, মানে ব্যোমকেশের যে সহকারী অজিতের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? অজিতের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? পাস। প্রশ্নটা শুনেছো যুধাজি? হ্যাঁ শুনেছি। বলো, অজিতের ভূমিকায় মানে
উত্তম কুমারের সহকারী, ব্যোমকেশের সহকারী যে অজিত ক্যারেক্টারটা, সেই ভূমিকাটা যিনি অভিনয় করেছেন তিনিও একজন বিখ্যাত অভিনেতা। তাকেও সত্যজিতের অনেক সিনেমায় দেখা গেছে। না, আমি পাস করছে। এর উত্তরটা হচ্ছে শৈলেন মুখোপাধ্যায়। আপনারা যারা চারুলতা দেখেছো, তুমি কি চারুলতা দেখেছো? দেখেছো তো? চারুলতা যে চারুর হাজবেন্ড হয়েছিলেন শৈলেন মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় যিনি হাজবেন্ড হয়েছিলেন শৈলেন মুখোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাতে কেউ নম্বর পায়নি। যুধাজিতের জন্য 5 নম্বর প্রশ্ন। যুধাজিৎ 1983 সালে আমরা বিশ্বকাপ ক্রিকেট জিতেছি কপিল দেবের নেতৃত্বে। বিশ্বকাপ ক্রিকেট 50 ওভারে। তো আমার প্রশ্ন, তার আগের যে দুটো বছরে বিশ্বকাপ হয়েছে 1975 আর 1979, এই দুটো বছর ভারতীয় ক্রিকেট দলের কে অধিনায়কত্ব করেছিলেন? একজনই করেছিলেন 75 আর 79। এটা কে করেছিলেন? কপিল দেব 83-তে করেছিলেন। 75 আর 79-এ কে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপে অধিনায়কত্ব করেছিলেন? তুমি বলছো সুনীল গাভাস্কার। চন্দ্রিমা কি বলছো? আমার মনে হচ্ছে মনসুর আলী খান পতৌদি। মনসুর আলী খান পতৌদি। মনসুর আলী খান পতৌদি ওই টিমে 75-79-এ না। তো এটার উত্তরটা হচ্ছে এস ভেঙ্কট রাঘবন। ভেঙ্কট রাঘবন আছে অফ স্পিনার, তুমি নিশ্চয়ই নাম শুনেছো। পরবর্তী সময়ে যিনি আম্পায়ারও হয়েছে শ্রীনিবাস ভেঙ্কট রাঘবন, ভারতীয় ক্রিকেটের অফ স্পিনার। তিনি ওই দুটো বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করেছেন। আচ্ছা, চন্দ্রিমার জন্য 6 নম্বর প্রশ্ন। চন্দ্রিমা, এটা অ্যাব্রিভিয়েশন। আমরা এখন প্রত্যেকটা দোকানে কিছু কেনাকাটা করতে গেলে জিএসটি দিতে হয়। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিএসটি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। একদম ঠিক, সঙ্গে সঙ্গে সপাটে উড়িয়ে বাউন্ডারির বাইরে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি। আপনারা যে কোনো কিছু কেনাকাটা করতে গেলে সেটা দিতে হয়। তুমি জানতে? হ্যাঁ, জানতে। আচ্ছা, ছ নম্বর প্রশ্ন যুধাজিতের। বলিউডের কোন নায়িকার বাবা 1980 সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, যেটা নিয়ে গোটা দেশে সাড়া পড়ে গিয়েছিল। কেননা এটা তো একটা ওয়ার্ল্ড টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে তার আগে কোনো ভারতীয় জেতেনি। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এই মুহূর্তের একজন বলিউডের সেরা নায়িকার বাবা। কি নাম তার? যিনি জিতেছিলেন তার নামটা বলবো? হ্যাঁ হ্যাঁ, না, যিনি জিতেছিলেন তার নামটা তো পরে বলবেই, প্রথমে নায়িকাটার নাম বলো। নায়িকা হচ্ছে দীপিকা পাড়ুকোন, আর জিতেছিলেন হচ্ছে প্রকাশ। নায়িকা হচ্ছে দীপিকা পাড়ুকোন আর জিতেছিলেন বাবা প্রকাশ পাড়ুকোন 1980 অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আপনাদের আরেকবার বলি, এই যে দুজনকে নিয়ে প্রতিযোগিতাটা করছি, এখানে হালকা করে একটা নম্বর দেওয়ার সিস্টেম থাকলেও অ্যাকচুয়ালি ওই নম্বরটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নয়। যেহেতু এখানে কিন্তু যে জিতবে দুজনই জিতবে, নম্বরটা একটা প্রতিযোগিতার স্বার্থে হিসাবের জন্য রাখা হয়, কিন্তু সে অর্থে নম্বর কোনো ব্যাপার না। কে জিতলো কে পাবে না, আমরা ধরে নেব দুজনেই জিতেছি। আচ্ছা, আমাদের আজকের এই প্রতিযোগিতা যাবার আগে আপনাদের আবার বলি, আপনারা যারা আমাদের এই চ্যানেলটা দেখেন তারা 8777253959 নম্বরে কনস্ট্রাকটিভ ভিউজ দেবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো আপনাদের ব্যাপার। আপনারা তবে জুনিয়রদের অবশ্যই একটু দেখাবেন, যারা কুইজ ক্যারিয়ারটা একটু শুরু করতে চাইছে, পড়াশুনোটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শুরু করতে চাইছে, তাহলে তাদের অবশ্যই এই অনুষ্ঠানটা অবশ্যই দেখাবে। আর আমাদের আজকের প্রতিযোগিতা চন্দ্রিমার জন্য শেষ প্রশ্ন। চন্দ্রিমা, তোমার এর আগে 6টা প্রশ্ন হয়ে গেছে। আমাদের 7 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, এটা হচ্ছে ভারতের কোন শহর, একটা শহরের নাম বলতে হবে, যেখানে ভারতের মধ্যে প্রথম ভিক্ষাবৃত্তিটা নিষিদ্ধ হয়ে গেছে। কিছুদিন আগেই কাগজে অনেক খবর দিয়েছিল যে সেই শহরটাতে আর ভিক্ষা করা যাবে না। এটা ওর প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোন শহর? মধ্যপ্রদেশের ইন্দোর। একদম ঠিক, +10 চন্দ্রিমা। মধ্যপ্রদেশের ইন্দোর। এই শহরে
আপনি ভিক্ষাবৃত্তি করা কোনো মানুষজনকে আর দেখতে পাবেন না। তারা এটা সরকারিভাবে নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা, আমাদের জুদাজিতের জন্য আমাদের আজকের প্রতিযোগিতার এপিসোড 116 শেষ প্রশ্ন। জুদাজি, হ্যাঁ। কোন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের মায়ের নাম? মায়ের নামটা এই কারণেই প্রশ্নটা রাখা হয়েছে, আমরা যারা যা কিছুই করি না কেন ধরে নিতে হবে তার পিছনে বাবা বা মায়ের একটা বিরাট অবদান থাকে, বিরাট অবদান থাকে। সে তুমি যে কোনো ফিল্ডে যদি প্রতিষ্ঠিত হও বা পারিবারিকভাবে হও, মা বাবার বিরাট একটা অবদান থাকে। বিশেষ করে একটু মায়ের বেশি থাকে। মা যেহেতু বাড়িতে থাকেন, একেবারে ছেলের সমস্ত কিছু, ছেলে বা মেয়ের সমস্ত কিছুর পিছনে মার একটা বিরাট অবদান থাকে। বিখ্যাত মনীষীদের ক্ষেত্রেও সেটা হয়েছে। তো কোন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের মায়ের নাম সুপ্রভা দেবী? নামটা ভালো করে শোনো, সুপ্রভা দেবী। সুপ্রভা দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। চন্দ্রিমা কি বলছো? বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব বলেছি, সেইভাবে গেসটা করবে। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না, এটা রবীন্দ্রনাথ নয়। তুমি কি বলেছিলে? নেতাজি সুভাষচন্দ্র বসু নয়। এটা হচ্ছেন আমাদের 7 রাজার ধন এক মানিক আমরা বলি যাকে, যার ডাক নাম মানিক, সত্যজিৎ রায়ের। সত্যজিৎ রায়ের মায়ের নাম হচ্ছে সুপ্রভা দেবী। উনি সুকুমার রায়ের সহধর্মিণী। হ্যাঁ, সুপ্রভা দেবী উনি হচ্ছেন সুকুমার রায়ের সহধর্মিণী, আমাদের মানিক বাবুর মা। হ্যাঁ, মানিক বাবুর মা। তুমি যদি একটা বই আছে যেটা হচ্ছে সত্যজিতের বেশ কিছু জায়গায় আছে যে তার ক্যারিয়ারের পেছনে, তার যে ফিল্মি ক্যারিয়ার, মানে মায়ের কি প্রচন্ড ধরনের অবদান ছিল আর। তো আমাদের উভয়ের কাছে 7টা করে প্রশ্ন রাখা হলো। আমি যা দেখতে পাচ্ছি, আমার যদি ভুল না হয়, তাহলে খুব অদ্ভুতভাবে দুজনেরই নম্বর হয়েছে 50। আমি জানি না, আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি স্কোরিংটাতে। তো দুজনেরই নম্বর হচ্ছে 50। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। ওটা আমরা আগেই বলেছিলাম যে এখানে কোনো বিজয়ী বা পরাজিত এরকম কোনো ব্যাপার নেই, দুজনেই জিতে গেছে। আর আমাদের এই যে দুজনে এখানে বসে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো একটা ইচ্ছা শক্তি রেখেছে, ওদেরকে আবার ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই এই প্রচণ্ড দাবদাহে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।